আপনি আপনি দুনিয়ার পিছনে সঠিক গাইডলাইনে যদি আপনি মেহনত করেন, সফলতা আপনি পাবেন। আবার আখেরাতের লাইনেও যদি সঠিক মেহনত করেন, সঠিক পদ্ধতিতে মেহনত করেন, তাহলে আখেরাতটাও আপনি অর্জন করতে পারবেন। এই কোর্সের মধ্যে যে যেমন মেহনত করেছেন তিনি তেমন ফলাফল পেয়েছেন, এতটুকু বুঝি। এটা বলবো না যে আপনি এই কোর্সের মাধ্যমে একজন মাস্টার হয়ে যাবেন, এটা কখনো বলবো না। বাকি এটা বলবো যে একটা কোর্স করলে আপনার দুর্বলতাটা কাটবে। এই কোর্সটা করলে কি কাটবে? দুর্বলতাটা জি। কাটবে। আপনার যে মনের একটা দুর্বলতা ছিল, সেই দুর্বলতাটা কাটবে। আপনি আশ্চর্য হবেন, আমি এক একটা কোর্স একাধিকবার করেছি। টাকার বিনিময়, টাকার বিনিময়ে একাধিকবার করেছি। আর আমি যখন কম্পিউটার শিখেছিলাম তখন কম্পিউটার ট্রেনিং সেন্টার অ্যাভেলেবেল, থাকতাম নারায়ণগঞ্জ, আর কোর্স করতাম ধানমন্ডি, গুলশান, বনানী গিয়ে। কারণ কম্পিউটার শিখার কেন্দ্র ছিল তখন ওই জায়গাগুলোতে। কম্পিউটার শিখার কেন্দ্র ছিল তখন ওই জায়গাগুলোতে, কেননা ওই জায়গাগুলো কি বাংলাদেশের একটা লেভেলে আছে, যেখানে মানুষ কম্পিউটার কিনে, দেন কম্পিউটার কেনার কারণে কম্পিউটারটা শিখেও। এই কারণে কম্পিউটার ট্রেনিং সেন্টার গুলো ওইদিকে ছিল। আমার মনে আছে আমি যখন মাদ্রাসায় ক্লাস শেষ করতাম, শুক্রবার বৃহস্পতিবার দুপুরবেলা আমাদের ছুটি ছিল, বৃহস্পতিবার আমাদের হাফ বেলা ছিল, দুপুরবেলা করেই চলে যেতাম সেই ধানমন্ডিতে, জ্যাম ঠেলে কোর্স করে। কখনো শুক্রবারের কোর্স বেচ ছিল, কখনো বা বৃহস্পতিবারের ছিল। শেখাটা তখন কঠিন ছিল। শেখাটা তখন কি ছিল আমার জন্য? কঠিন ছিল। পড়তাম মাদ্রাসায়, ইংলিশের উপরে আমাদের তেমন ইয়ে ছিল না তখন, প্রেশার ছিল না। এখন প্রেশার আছে। এখন মাদ্রাসাগুলোতে কি আছে? ইংলিশের উপর একটা প্রেশার আছে, এবং এটার উপর ভালোই দক্ষতা ছেলেরা অর্জন করে এখন বর্তমানে, যথেষ্ট পরিমাণ। আমি আশ্চর্য হই, কই মাসের টিচাররা যখন ভার্সিটির স্টুডেন্টদেরকে পড়ায়, কই মাসের স্টুডেন্টরা ভার্সিটির স্টুডেন্টদেরকে কি পড়ায়? ইংলিশে কোর্স করে। এটা আশ্চর্যের বিষয় কিনা? জি স্যার। একজন দুইজন না ভাই, আমি অনেক দেখাইতে পারবো, অনেক অনেক দেখাইতে পারবো। তারা স্পোকেন ইংলিশের কি করেছে? কোচিং সেন্টার খুলেছে, এবং শত শত ভার্সিটির ছেলে মেয়েরা তাদের কাছে শিখে। তো তখন ছিল এটা আমার জন্য খুবই কি, আমি একাধিকবার করেছি এক একটা কোর্স, শুধুমাত্র এটার ভিতরে কি আছে এটা দেখার জন্য। এটার ভিতরে কি কি আছে সেটা দেখার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে চিন্তা জি করে স্যার। দেখেন, আমি একাধিকবার কোর্স করে আমি এখনো কিছু শিখতে পারিনি। আমি এখনো বলতে পারি না যে আমি একজন ট্রেনার। কেন বলতে পারি না? আমার ভিতরে এখনো অজ্ঞতা অনেক কিছু আছে, অপূর্ণতা অনেক কিছুই আছে, আমি অনেক কিছুই জানি না এখন। সুতরাং আপনাদেরকেও চিন্তা করতে হবে যে কোর্সটা একবার কমপ্লিট করলে যে পরিপূর্ণভাবে দক্ষতা বৃদ্ধি পাবে এমন কিন্তু না। বরং আপনাকে চিন্তা করতে হবে যে এই কোর্সটা আমি করেছি, আমি আরেকবার করে নিই, তাহলে আমার যে জায়গাগুলোতে ঘাটতি ছিল ওই জায়গার ঘাটতিগুলো পূরণ হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। জায়গার ঘাটতি ছিল, ওই জায়গার কি ঘাটতিগুলো পূরণ হবে। পূরণ হবে। কই মানুষের স্টুডেন্টদের মধ্যে একটা জিনিস, যে জিনিসটা ধরবে তো ধরবেই, এটার ভিতরে কি আছে সেটা নাড়ি ভুড়ি বের করে দেখবে, এটা তাদের একটা গুণ। কিন্তু কোন বিষয়ের উপর, কোন বিষয়ের উপর এই 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 জিনিসটাকে, মানে যতক্ষণ পর্যন্ত তার কাছে এই বিষয়ের গুরুত্ব না আসবে ততক্ষণ পর্যন্ত বিষয়টাকে হেলাই করে।
কি করে? হেলাই, বোঝেন? বিষয়টাকে গুরুত্বহীন, অবহেলা করে স্যার। অবহেলা করে, বিষয়টাকে গুরুত্ব দেয় না। যে বিষয়টা দেখেছি গুরুত্ব দেয়, রাত কোনটা দিন কোনটা তাকে খুঁজে পাওয়া যায় না। কিরে ভাই, রাত বাজে 2টা, এখন এটা নিয়ে বসে আছিস? এই তো ভাই, মুচকে একটা হাসি দিয়ে বলতে, এই তো ভাই, একটু চেষ্টা করতেছি। ওইটার ভিতরে কি আছে এটা বের করবেই, এটাও তার বিষয়। এবং দেখি, এক 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 পর্যায়ে গিয়ে দেখি যে তার সফলতা সে পেয়ে যায়। এক পর্যায়ে গিয়ে দেখি তার সফলতা সে কি পেয়ে যায়। এরপরে গিয়ে দ্বিতীয় স্টেপ যেটা হয় সেটা কি জানেন? ওই জিনিসটাকে কামড়ে ধরে রাখার মতো যোগ্যতাটাও আর হারিয়ে ফেলে। মানে তখন এই যে এটার ভিতরে কি আছে সেটা দেখা শেষ, এটার ভিতরে কি আছে সেটা দেখার জন্য যে কত পরিমাণ শ্রম তিনি দিয়েছেন, কি পরিমাণ টাকা পয়সা তিনি নষ্ট করেছেন, রাতকে দিন দিনকে রাত করেছেন, সেই জিনিসটা যখন সফলতার ধার প্রান্তে পৌঁছেছে, তখন তার ভিতরে একটা অলসতা চলে আসে, ভিন্ন কিছু করে। এটা কখনো করা যাবে না, এটা কখনো করা যাবে না। আপনি যেইটার পেছনে সবচাইতে বেশি সময় ব্যয় করেছেন, ওইটাকে সবচাইতে জীবনের গুরুত্ব নিয়ে, জীবনের সফলতার জন্য ওইটাকে সবচেয়ে বেশি কি দিবেন, গুরুত্ব দিবেন, প্রাধান্য দিবেন। কেননা আপনার জীবনের একটা বৃহৎ সময় ওইটার পেছনে নষ্ট হয়েছে। আপনি সফলতা পাবেন ওইখানে। একজন পান বিক্রেতা যদি বিল্ডিং এর মালিক হতে পারে, আপনি কেন পারবেন না? যিনি 2 টাকা খিলি পান বিক্রি করে বাড়ির মালিক হতে পারে, যিনি 5 টাকা মোটা শাক বিক্রি করে জায়গার মালিক হয়ে ওই জায়গাতে ভাড়াটিয়ে রাখতে পারে, আপনি কেন পারবেন না বলেন? আপনি কেন পারবেন না, এটা আপনাকে আগে মিশন নিতে হবে। আমি কেন পারবো না? আমাকে পারতেই হবে। 5 টাকার মোটা শাক সে কয় মুঠা বিক্রি করে, কয় টাকা প্রফিট করে, কিন্তু আমার চোখের সামনে দেখা 20 বছরে গিয়ে সে বাড়ির মালিক, ওই বাড়ির মধ্যে ওই জায়গা কিনে বাড়ি করে ওখানে ভাড়াটিয়া, ওই ভাড়াটিয়া দিয়ে সে অনায়াসে চলতে পারতেছে, তবুও কিন্তু সেই শাক ব্যবসায়ী শাক ব্যবসা এখনো করে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং বিষয় কিনা? যার মালিক, যে বাড়ির মালিক, যে বাড়ি মালিক হয়ে যায়, ভাড়াটিয়া বাড়ির টাকা দিয়া যে সংসার দিয়ে চালাইয়া আরো কিছু সঞ্চয় করতে করতে পারে, তার কি ওই শাক বিক্রি করার দরকার আছে? জি না স্যার। বলেন, আছে কিনা? জি না। না স্যার। কিন্তু তবুও ওই ব্যবসা ধরে রাখার মানে কি, এই লোকটা কখনোই কি হবে না, হোঁচট খাবে না। এই লোকটা কখনোই কি খাবে না, হোঁচট খাবে না। ওই যে বলেছি, জীবনের সবচাইতে বড় একটা সময় যেই জায়গাতে ব্যয় করেছে, ওইটাকে কামড়ে ধরে রাখলেই হোঁচট কখনোই খাবেন না। ওইটাকে কামড়ে ধরে রাখলেই কি হোঁচট কখনো খাবেন না। ওই পান বিক্রেতা 2 টাকার পান বিক্রি করতো, আজকে এখন 5 টাকা 10 টাকার পান চলে। 2 টাকার বিক্রি করতো যে লোকটা পান, এই কান্দের মধ্যে একটা ইয়ে নিয়ে নিয়ে সে যখন বাড়ির মালিক হয়ে গেছে, ওই 2 টাকার পানের ব্যবসা কিন্তু সে আর এখনো ছাড়ে নাই। কেন? জীবনের একটা বৃহৎ সময় ওই ব্যবসার পেছনে ব্যয় করেছে। শুরুতে যখন সে শুরু করে, তখন সারাদিনে তার থেকে সে 5 কিলো পানও বিক্রি করতে পারতো না। শুরুতে যখন ব্যবসা শুরু করে তখন কি করতে পারতো না, 5 কিলো পানও বিক্রি করতে পারতো না। পান পারতো না। শুকনা সুপারি শুকনা হয়ে যেত। কিন্তু ওইটাকে সে মেহনত হিসেবে দৌড় করে নিয়েছে। অলিতে গলিতে বাজারে মার্কেটে সব জায়গায় হাঁটতে 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 একটা পরিচিতি যখন তৈরি হয়ে গেছে, এই মফিজ, একটা পান দে, এই মফিজ, এই একটা আবুল বেরিয়ে দে। এটা কখন হয়? তার মেহনত, দীর্ঘ সময়ের মেহনত, দীর্ঘ সময়ের মেহনত। মেহনত। ওই শাকওয়ালা যে প্রথম দিন শাক বিক্রি করতে বসছে, সে কি প্রথম দিন থেকে শত শত টাকার মালিক? বা প্রথম দিন থেকে সে কি হাজার হাজার টাকা প্রফিট করছে? জি না বলে, স্যার। তারও তো শাক পচেছিল, পচেছে কিনা? সংসারে এক বেলা খেত, আরেক বেলা খেত না, এমনটা হয়েছে কিনা? জি। হয়েছে।
ওই যার কথা আমি বলি, সে যে প্রত্যেক সম্পত্তি বিক্রি করে যেখানে জায়গা জমিন কিনেছে, এমনটাও না। বরং শাকের ব্যবসা দিয়ে জীবন, একটা সময় জীবনকে কষ্ট এবং সর্বশেষ সময় জীবনকে সুখময় ভাবে অতিবাহিত করে যাচ্ছে। আপনি যেটা পেছনে সবচেয়ে বেশি সময় ব্যয় করবেন, ওইটাকে কেন ফেলে দিয়ে নতুন একটা ব্যবসা ধরবেন? নতুন একটা ব্যবসা কেন ধরবেন? আমার মনে আছে আমি অনেক বড় বড় কোর্সগুলোতে, যেসব কোর্সগুলো 50,000 টাকা 60,000 টাকা কোর্স, ওইসব কোর্সগুলোতে আমি যখন অ্যাডমিশন নিই, তখন আমার সাথে ক্লাসে করতো 45-50 বছরের বয়স্ক লোকগুলো। তাদেরকে জিজ্ঞেস করতাম যে আপনি কেন আর কমাই দাও। আসতেন, আপনি কেন এই সেক্টরে আসতেন এই বয়সে? তখন বললেন যে পরিবার চালানোর জন্য। একজন 40-45-50 বছর লোক যদি বলে যে আমার পরিবার চালানোর জন্য বা আমার কিছু একটা করার জন্য আমি এটা কোর্সটা করতে আসছি, তাহলে চিন্তা করে দেখেন সেই 40টা বছর বা 45টা বছর তিনি কি করেছেন, সময় নষ্ট করেছেন কিনা? বলেন, সময় নষ্ট করেছেন কিনা তিনি? সময় জি নষ্ট। স্যার। এই জন্য কি করতে হবে? একটা সঠিক গাইডলাইন, এবং সেই সঠিক গাইডলাইনকে কামড়িয়ে ধরতে হবে। সেই সঠিক গাইডলাইনকে কি করতে হবে? কামড়িয়ে ধরতে। কামড়িয়ে কামড়িয়ে ধরতে হবে। কামড়িয়ে ধরবেন, তখন দেখতে পারবেন যে একদিন দুই দিন, একদিন দুই দিন, ওই যে দুইটা লোকের কথা মনে রাখেন, পান বিক্রেতা শাক বিক্রেতা, দুইটাই গল্প নাই, বরং আমার চোখের ভাষে যাদের জীবন শুরু এবং সফলতা উভয়টা আমার চোখের সামনে। উভয়টা কি আমার চোখের সামনে। আমার ছোটবেলা থেকে আমি তাদেরকে দেখেছি, আজকে বড় হয়েছি, তাদের সফলতা সবকিছু দেখেছি। এর জন্য আপনার কি একটা সবক দিলাম যে যেটার উপরে মেহনত করবেন সেটাকে বুঝে শুনে করবেন, এবং বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত মনে হলে, আপনার জন্য উপযোগী মনে হলে, ওই জিনিসটাকে আপনি কামড়িয়ে ধরবেন। সফল তুমি কই যাবা, তোমার সাথেই আমি আছি, তোমাকে আমাকে বের করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন জি। তো? জি স্যার। মনে রাখবেন, এটা মনে রাখবেন যে 40 বছর 50 বছর পরে গিয়ে আপনি কি করবেন, তখনও যদি হাই হতাশার মধ্যে থাকেন, তাহলে আপনার 40টা বছর নষ্ট করে ফেলেছেন জীবন। জীবনে 40টা বছর কি করে ফেলেছেন? নষ্ট করে ফেলেছেন। এটা মনে রাখবেন। যখন টাকা পয়সা আসবে তখন চিন্তা করবেন যে আমার মন ফ্রেশ, আমি এখন শান্তিতে জীবন যাপন করতে পারছি, তখন আপনার কাছে ভালো লাগবে। কিন্তু 40-50 বছরও যদি আপনি সফলতা না পান, ওই 40-50 বছর যেমন চিন্তিত ছিলেন, পরবর্তী জীবনগুলোতেও চিন্তিত থাকতে হবে। তবে তখন রিস্কি জীবন পালন করতে হবে। কি রিস্কি জীবন? যে কোনো সময় স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকবে, যে কোনো সময় বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই ধরনের চিন্তা আপনাকে গ্রাস করবে, দেন স্ট্রোক। এর জন্য যাদের বয়স আছে, সঠিক প্ল্যান নেন, কি করবেন সিদ্ধান্ত নেন, ওই সিদ্ধান্তের উপর ইয়ে করেন। আজকে আমরা যে ক্লাসটি স্যার, আমরা মাদ্রাসার খেদমতের পাশাপাশি কি করতে পারি? আমরা তো সবসময় মাঠে থাকতে হয় আবাসিক ভাবে। পাশাপাশি অনেক কিছু করতে পারেন, খেদমতের পাশাপাশি অনেক কিছুই করতে পারেন, অনেক কিছুই, যেটার কোনো শেষ যেমন নেই। আপনার জন্য যেমন স্যার দুই একটা। জি। আপনার জন্য কোনটা উপযোগী সেটা আপনাকে আগে বাছাই করতে হবে। আপনার জন্য কোনটা উপযোগী সেটা আপনাকে কি করতে হবে? বাছাই করতে হবে। আমি আপনাকে সময় তো সাধারণ একটা কথা সময় তো স্যার পাই না। হ্যাঁ, আমি আপনাকে সাধারণ একটা কথা বলি। আমাদের ওস্তাদ মহোদয় থেকে অনেকেই আছেন, অনেকেই আছেন, আল্লাহ পাক সবাই বরকত দান করুন সবার জীবনকে। আমিন। যেমন আমিন। শফিউল্লাহ ফুয়াদ শাহ হুজুরকে আপনারা দেখেছেন, তারপরে এরকম আরো বড় বড় লেখক যারা আমাদের ওস্তাদ, আমাদের দেখা আজ থেকে 20 বছর আগে ওনারা লেখা লিখেছেন। এই লেখা লিখে এই লেখাগুলো নিয়ে বাংলা বাজারে কত মার্কেটে কত দোকানদারের কাছে গিয়েছেন, কিন্তু যেইটা তার জন্য তিনি উপযোগী মনে করেছেন, ওই জিনিসটাকে তিনি কামড়িয়ে ধরেছেন। আজকে ওনার নাম পুরা বাংলাদেশে কি সফল। শফিউল্লাহ ফুয়াদ সাহেবের এমন কোনো বই নেই যে বইটা সম্পর্কে কমপক্ষে কই মাদ্রাসার ছাত্ররা চেনে না।
কমপক্ষে কে চেনে না? কই মাদ্রাসার ছাত্ররা চেনে না সৈফুল্লাহ যে রুফ। অনেক কাইফানা তালামুল নিসা, এটা তো দর্শিক নেশাবে অন্তর্ভুক্ত হয়েছে, তো কাইফানা তালামুল নিসা হেদায়েতুন নিজাম। ওনার কথাই বলি, শুধু একটাই কথা বলি ওনার। উনি নিজের জন্য এই শিক্ষাটাকে, এই মেধাটাকেই এবং এই কাজটাকে নিজের জন্য উপযোগী মনে করেছে। সবাই কিন্তু এটাকে উপযোগী মনে করলে তখন কিন্তু আবার হতো না। আল্লাহ পাক এক একজনকে এক একটা ক্রাইটেরিয়া দিয়ে তৈরি করছেন, বা বলা যেতে পারে তকদির, যেটাকে গণকের ভাষায় বলে যে এগুলোকে কি বলে, রাশি, তাই না? গণকের ভাষায় কি বলে? এটাকে রাশি বলে। রাশি। কিন্তু আমাদের ইয়ে অনুযায়ী তকদির, এক একজনের তকদির আল্লাহ পাক এক এক ভাবে রাখছেন। কাউকে রাখছেন আকাশের নিচে, আবার কাউকে রেখেছেন মাটির নিচে। কোথায়? মাটির নিচে। মাটির নিচেও অনেকে বসবাস করেছেন। মাটির নিচে অনেকে কি করেছেন? বসবাস করেছেন। আবার অনেকে আছে মাটির উপর। যে যে জায়গায় মতো বসবাস করুক না কেন, আল্লাহ পাক তকদির এক একজনকে এক এক জায়গায় রেখেছে। আপনাকে চিন্তা করতে হবে আসলে আপনি কোনটার জন্য উপযোগী। আর এই চিন্তাটা কখন করবেন? আপনি যদি গণিত কাজ পারেন। কিসে কাজ পারেন? গণিতের কাজ। আপনি যখন যোগ বিয়োগ পারবেন, তখন কিন্তু আপনার কাছে যে কোনো যোগ বিয়োগ দিলে আপনি ফলাফল বের করতে পারবেন। পারবেন কিনা? জি। জি স্যার। জি স্যার। আপনি যেমন এটা কথা বলেন, এক্সেল যে কয়টা ক্লাস শিখেছেন, কিভাবে ভাগ করতে হয়, কিভাবে গুণ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, কিভাবে প্লাস করতে হয়, কমপক্ষে এই 4টা অপারেটরের কাজ শিখেছেন। শিখেছেন কিনা? জি স্যার। জি স্যার। শিখেছেন। এই 4টা অপারেটর দিয়ে কি কাজ করতে হবে এটা আপনারা জানেন। যদি আপনাকে বলা হয় যে 95 আর 97 যোগ করো, তখন কিন্তু আপনি সুন্দরভাবে যোগ করতে পারতেছেন, পারতেছেন না? জি স্যার। জি স্যার। কি জন্য? আপনি এটার উপর পড়াশোনা করেছেন। আপনি এটার উপর কি করেছেন? পড়াশোনা দক্ষতা অর্জন করা হয়েছে। যেমন আপনাকে কথা বলি, আমি এখানে দিলাম 46, দেন আমি এখানে দিলাম 93। তা আমি যদি আপনাকে বলি দুইটা মিলে যোগ করবেন, অবশ্যই যোগ করবেন, তাই না? ছয়ে জি তিনে কত? স্যার। 9। ছয়ে তিনে 9। নয়। এরপরে 4-এ 9 কত? 13। কি বলেন? 4-এ 9 13, অবশ্যই আপনি এখানে 13 দিবেন আর দেন আছে 9। তাহলে আমার এই দুইটা মিলে যোগফল কত হলো? 139। 139। কিন্তু এই যোগ করার শিক্ষাটা, বিদ্যাটা আমার ভিতরে যদি না থাকতো, তাহলে আমি কি ফলাফল বের করতে পারতাম? স্যার। পারতাম না। তাহলে আমাকে চিন্তা করতে হবে যে আসলে আমি কি করব, আমার লেখাপড়ার পাশাপাশি, আমার এই শিক্ষকতার পাশাপাশি, আমার ইমামতির পাশাপাশি, আমার মুয়াজ্জিনের পাশাপাশি, আমার চাকরির পাশাপাশি, আমার ব্যবসার পাশাপাশি আমি কি করতে পারি। আপনি কি করতে পারেন সেটা আপনাকে বের করতে হবে। তো আপনাকে বের করতে হলে আপনাকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। কি করতে হবে? পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে হবে। কি বিষয়ে পড়াশোনা করতে হবে? মানে কি কি ব্যবসা, আপনি ব্যবসা করবেন, তো ঠিক আছে, এবার ব্যবসা নিয়ে পড়াশোনা করেন। ব্যবসা কত ধরনের হয়, ব্যবসা করতে হলে কি করতে হবে, ব্যবসায়িক সফল কারা হয়েছে তাদের হিস্টোরি গুলো জানা, তারপরে বিজনেস পলিসি গুলো জানা, আপনি ব্যবসা করবেন। ব্যবসার যে সকল পলিসি গুলো আছে সেগুলো শিখবেন। ব্যবসা সফল হয়েছে তাদের জীবনে পড়বেন। তারপরে কোন কত 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 ক্যাটাগরি, অর্থাৎ কয় ক্যাটাগরি বা কোন ধরনের ব্যবসাগুলো আছে, কি কি ধরনের কি কি ক্যাটাগরি ব্যবসাগুলো আছে, এগুলোর আপনি পড়াশোনা করেন। এরপরে গিয়ে আপনি যোগফলের মতো আপনি ফলাফল বের করেন, আপনার ফলাফল কোনটা। যোগ ফলাফলের মতো কি আপনার ফলাফল বের করেন। আপনি যেমন পড়াশোনা করেছেন বুখারীর উপর, পড়াশোনা করেছেন বুখারী 2 এর উপর, মুসলিম আউয়ালের উপর, মুসলিম সানির উপর, তিরমিজি আউয়ালের উপর, তিরমিজি সানির উপর, আবু দাউদ 1-2 এর উপর, ইবনে মাজার উপর, তহাবির উপর, কোরআন ওয়াজিজের উপর, মুয়াত্তার উপর, তারবিয়াতের উপর, আপনি অনেকগুলো সাবজেক্ট পড়াশোনা করেছেন, করেছেন কিনা? জি স্যার। জি আপনাদের স্যার। বুঝতে পারলাম কিনা? আপনি জি এখানে জি। ধরেন আপনার এই যে সাবজেক্ট গুলো, আপনার এই সাবজেক্ট গুলো প্রত্যেকটা বিষয়ের উপর আপনি পড়াশোনা করেছেন। আপনি যখন এখন পরীক্ষা দিবেন, তখন সবগুলো সাবজেক্ট কিন্তু আপনি 100-100 পাবেন না। 100-100 পাবেন? জি না স্যার। আমার এই সাবজেক্ট গুলো চিন্তা করে দেখেন, আমি যেগুলো আপনাদেরকে হাইলাইট করে দেখিয়েছি,
এই সাবজেক্ট গুলোর উপর আপনি সবগুলোকে আপনি 100 পাবেন? পাবেন না। জি না স্যার। না স্যার, না স্যার। তাহলে আপনাকে কি করতে হবে? এই সবগুলো সবগুলো আপনার জীবনে নোট ডাউন করতে হবে। এই ব্যবসা করার জন্য আমি উপযোগী কিনা, আমার এই জায়গার মধ্যে কোন কোন ব্যবসাগুলো খাবে, আমার এই সময়ের মধ্যে আমি কোন ক্যাটাগরি ব্যবসাগুলো করতে পারি, দেন আমি এই ব্যবসাগুলো করলে আমার কি কি ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আমার এই ব্যবসাগুলো করলে আমার কি লাভ হওয়ার সম্ভাবনা আছে, কি লস হওয়ার সম্ভাবনা আছে, আমার ব্যবসার মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা, আমার এই ব্যবসার মধ্যে কোনো প্রতিযোগী কেউ আছে কিনা আমার সাথে, আমার আশপাশে কেউ আছে কিনা, সব কিছুকে আপনি এরকম কি পরীক্ষার ইয়ের মতো মার্কের মতো নোট ডাউন করবেন, দেন সবার নিচে টানবেন কোন অংশটা সবচেয়ে বেশি, ওইটার উপর আপনার জীবনের জন্য আপনি মার্ক করবেন। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আপনি কি করবেন সেটা কিন্তু কেউ বলে দিতে পারবে না, কোনো গণক বলতে পারবে না। আর যদি বলেন যে আপনি অনেক বড় একজন ইয়ের সাথে কথা বলেছেন এবং তার সাথে কথা বলে আমি এই ব্যবসাটাকে ইয়ে করেছেন, সেটা ভুল। সেটা কি ভুল। আপনি কি করতে পারবেন? আপনাকে আগে পড়াশোনা করতে হবে, করার পরে এরপর আপনার ফলাফল গিয়ে আপনি বলবেন, তাকে বলবেন যে হুজুর আমি এই সকল এই বিষয়গুলোর উপর পড়াশোনা করেছি, এগুলো থেকে আমি মনে করি যে আমার এই সাবজেক্ট গুলো ফলাফল ভালো। কোন সাবজেক্ট গুলোর? 95, 98, 99, 95, 96, 100। তাহলে আমার এই সাবজেক্ট গুলো পড়াশোনা কি ভালো, মানে এই ফলাফল গুলো ভালো আমার এলাকার জন্য, আমার জন্য, আমার প্রতিবন্ধকতার জন্য, আমার সমাজের জন্য, আমার চাকরি স্থান থেকে সব দিক দিয়ে আমার এই গ্রেড গুলো ভালো। এখন হুজুর আপনি বলেন আমি এগুলোর থেকে কোনটা করতে পারি, তখন তিনি সিদ্ধান্ত দিতে পারবেন তুমি এটা করো, কারণ তিনি আপনার থেকে অভিজ্ঞ। তিনি কি আপনার থেকেও অভিজ্ঞ। তবে আপনাকে আগে পড়াশোনা করতে হবে। আপনি যেটাই করেন সেটার উপর কি করতে হবে? পড়াশোনা করতে হবে। ওকে। জি স্যার। এবার আসেন আমাদের আজকে যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর হলো পরীক্ষার ফলাফল। কি পরীক্ষার ফলাফল? ফলাফল। পরীক্ষার ফলাফল। এই পরীক্ষার ফলাফল আমার জীবনের পরীক্ষার ফলাফলের মতোই। এই পরীক্ষার ফলাফল আমার জীবনের কিসের মতো? ফলাফলের মতো। আমার আমার জীবনটা কোথায় আছে সেটাও আমাকে বের করতে হবে। আমার জীবনটা কোথায় আছে, আমার বয়স, এই বয়সে আমার কি কি অর্জন থাকার কথা ছিল, কি কি নেই, নোট ডাউন করেন। এরপর কি আপনি যে সকল বিষয়গুলো থাকার কথা ছিল, কত পার্সেন্ট আছে কত পার্সেন্ট নেই, এটাকে ইয়ে করে দেখেন, মেপে দেখেন। এরপর দেখবেন যে যে সাইডটা ভারী হবে, যে সাইডটা কি হবে, ভারী হবে, অর্থাৎ যে অর্জনটা সবচেয়ে ভারী হবে ওইদিকে ঝুঁকেন। আপনি এখানে সাবজেক্ট গুলো দেখেছেন অনেকগুলো বিষয়, এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে? পরীক্ষা দিতে পরীক্ষা হবে। দিতে হবে। যেমন আমার এখানে বুখারী আউয়াল, বুখারী সানি, মুসলিম আউয়াল, মুসলিম সানি, তিরমিজি আউয়াল, তিরমিজি সানি, এরকম অনেকগুলো সাবজেক্ট এখানে আছে। এখানে দেখা যাচ্ছে উপস্থিতি একটা সাবজেক্ট। এখানে দেখা যাচ্ছে কি উপস্থিতি উপস্থিতি। একটা কি সাবজেক্ট। তরবিয়ত একটা সাবজেক্ট। তরবিয়ত কি একটা এটা সাবজেক্ট। 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 এই দুটা সাবজেক্টকে পরীক্ষার সাথে মার্ক করার কারণ কি বলেন? যেন গুরুত্ব সহকারে এগুলা উপস্থিত থাকে যেন এবং তরবিয়তের ব্যাপারে শিক্ষার পাশাপাশি, যেন তার শিক্ষার পাশাপাশি তার তরবিয়তটাও কি হয়, সুন্দর হয়। সুন্দর হয়, সঠিক হয়। সঠিক হয়, দেন তার উপস্থিতিটাও নিশ্চিত হয়। দুইটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। পড়াশোনা তো অবশ্যই সে পড়াশোনা করবে ভালো ফলাফলের জন্য, দেন তরবিয়তটা কেন আনা হলো? যেহেতু একজন আদর্শ শিক্ষার্থী, একজন আদর্শ শিক্ষার্থী, একজন আদর্শ জাতি, একজন আদর্শ শিক্ষার্থী কি একজন আদর্শ জাতি। আপনি যদি এই প্রতিষ্ঠানে যদি কিভাবে অস্ত্র চালায় এটা শিখান, তাহলে
ওই ওই যে শিক্ষার্থী কিন্তু পড়াশোনা শেষ করে কিন্তু ওই ওই জাতি হিসেবে স্বীকৃতি পাবে, অস্ত্র কিভাবে চালাতে পারে, তাই না? তো তরবিয়তটাও কি এটা গুরুত্বপূর্ণ, উপস্থিতিটাও কি এটা গুরুত্বপূর্ণ। তার মানে ক্লাসে উপস্থিত থাকবে, তরবিয়তে ভালো মাল করবে, অবশ্যই ওই ছেলেটা প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে কি পরিপূর্ণতাও পাবে। এখানে এই নাম্বারগুলো কিন্তু ছাত্রদের প্রাপ্ত ফল, প্রাপ্ত নাম্বার। এই নাম্বারগুলো কি প্রাপ্ত নাম্বার, তারা পেয়েছে, যে পরীক্ষায় যে নাম্বার পেয়েছে, এগুলো কম্পিউটার অপারেটর এখানে কি করেছে। যেমন এখানে দেখা টাইপ যাচ্ছে করতে উঠেছি। পরীক্ষার ফলাফল 2020 সাল, জামাত তাকমিল। এখন এখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের নাম, এখানে বলা হচ্ছে কি ফরম নং। নাম্বার বা আইডি নাম্বার, আর এখানে সাবজেক্ট গুলো উল্লেখ করা হয়েছে। আমরা সাদা অংশটা শুধুমাত্র টাইপ করব, বাকিগুলো হলো আমরা সূত্রের মাধ্যমে বের করব। আমি যদি প্রথম সাময়িক পরীক্ষার সময় এটা তৈরি করি, দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময় এটা আর তৈরি করার প্রয়োজন। নাই। নেই। শুধুমাত্র আমি যা ফলাফল গুলো আসবে, নাম্বার গুলো আসবে, সেই নাম্বার গুলো এন্ট্রি করে দিব, তাহলে যার যার নাম্বার অনুযায়ী ফলাফলটা চলে আসবে। ঠিক আছে? জি স্যার। এইখানে আমাদের শিখার বিষয়। কম্পোস্ট আপনারা সবাই করতে পারবেন, পারবেন কিনা? জি জি। স্যার। আবার এই যে পার্মানেন্ট যে এন্ট্রিটা আছে, যেটা আমি হলুদ করে রেখেছি, এটা হলুদ করে কেন রাখলাম? এটা আমার একবার টাইপ করলে হবে, প্রথম সাময়িক পরীক্ষার সময় একবার টাইপ করলে হবে, হবে। টাইপ করার দরকার নেই। আবার এটা কেন ব্লু করে রাখলাম? এটা আমার একবার সূত্র প্রয়োগ করলে হবে, বাকিটা আমার অটোমেটিক বের হয়ে যাবে। তাহলে সাদা অংশটা কি জন্য? সাদা অংশটা হলো আমার টাইপ করার জন্য, মানে আমি শুধুমাত্র চেঞ্জ করবো এই অংশটা প্রথম সাময়িক পরীক্ষার সময়, দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময়, বার্ষিক পরীক্ষার সময়। তাহলে আমাকে কি করা লাগতেছে না, বারবার এন্ট্রি করা লাগতেছে না। দেন আমার নামগুলো ভুল কিনা কারে সঠিক সেটা আমি দেখা লাগতেছে না। ফর্ম নাম্বার গুলো যার যার ইয়ে অনুযায়ী হয়ে যাচ্ছে, সবকিছু ঠিকভাবেই হচ্ছে, সুন্দরভাবে। আমি একবার কম্পোজ করলে বাকি দুইটার সময় আমি বসে বসে খেতে পারবো, আমাকে কাজ বেশি করা লাগবে না। শুধুমাত্র নাম্বার এন্ট্রি দিয়ে আমি প্রিন্ট আউট করে দিব, অর্থাৎ যেদিন পরীক্ষা শেষ চাইলে ওই দিনের ফলাফল আমি দিয়ে দিতে পারবো। কেননা আমার যোগ করার ঝামেলা নেই, গড় নাম্বার বের করার ঝামেলা নেই, বিভাগ বের করার ঝামেলা নেই, মেধা স্থান বের করার ঝামেলা নেই। এগুলোই তো সবচেয়ে বেশি সময় ব্যয় হয়, তাই না? কি কোন? জি স্যার। জি জি। স্যার। যদি করতে চান তাহলে তো অবশ্যই আপনাকে দেখতে হবে কে সর্বোচ্চ নাম্বার পেয়েছে, গড় নাম্বার কে কত পেয়েছে, তারপরে মেধা স্থান সিরিয়াল করতে হয়, অনেক ঝামেলা পোহাইতে হয়। দেন ওগুলো করতে গিয়েও কিছু কিছু সময় ভুল হয়, এবং সেই ভুলের একটা মাসুলও দিতে হয় গার্ডিয়ানদের কাছে। কার কাছে? গার্ডিয়ানদের কাছে। ভুল হতে পারে মানুষের, কিন্তু সেই ভুলের মাসুল যে এত বড় আকারে দিতে হয়, এটা কিন্তু কখনো কোনো শিক্ষার্থী ভাবেও না। কোনো শিক্ষার্থী কি করে না, ভাবেও না। কি জন্য ভাবে না? যদি একটা বেসাইজের গার্ডিয়ান হয়, মাশাআল্লাহ, একদম পুরো উত্তম মধ্যম দিয়ে দিবে, চিন্তাও করবে না এটা যে আমার ছেলে শিক্ষক সে, এই চিন্তাটা কখনো করবে না। একদম ডাইরেক্ট উত্তম মধ্যম দিয়ে বলে বেড়াই দিবে। যে ভাষাগুলো ব্যবহার করে এগুলো আমি বললাম না, আপনারা মনে মনে ধারণা নিয়ে নেন যে কেমন ভাষা প্রয়োগ করে। জি। তাহলে আমি নাম্বার গুলো এন্ট্রি করলাম, ওকে। দেন আমি মোট নাম্বারটা কেটে ফেললাম, ঠিক আছে। কি করলাম? মোট নাম্বারটা কেটে ফেললাম। আচ্ছা, মোট নাম্বারটা যে আমি কেটে ফেললাম, কেন কাটলাম, এটা আমার শেখার বিষয়। কেননা আমাকে এখানে মোট নাম্বারটা বের করা শিখতে হবে। এখানে যদি আমি মোট নাম্বারটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? শর্টকাট ভাবে অটোসাম করতে হবে। অল্ট্রাসাউন্ড করতে হবে। কি করতে হবে বলেন, সবাই বলেন। অটোসাম। অটোসাম, অটোসাম স্যার। অটোসাম করতে হবে। টুসন করলে স্যার গ্যাস লেগে যাবো ফর্ম নাম্বার আইসা বলবে। গুড। এটা করলে পেস লেগে যাবে, কি লেগে যাবে? ব্যাস লেগে যাবে স্যার। পেস লেগে যাবে। তাহলে দেখা গেছে যে ফলাফল, যে ফেল করার কথা সেও কি হয়ে যাবে? মুমতাজ। জি স্যার। কি বলেন? মুমতাজ। কারণ 48 যে পেয়েছে, ফর্ম নাম্বার যার 48, সে কিন্তু পাওয়ার কথা ছিল মুমতাজ,
কিন্তু যার ফর্ম নাম্বার 500 সে পেয়ে গেল 29। অথচ প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে সে কি পেয়েছে? 33-এর নিচে পেয়েছে। 33-এর নিচে পেয়েও যে ব্যক্তি মমতাজ হয়ে যায়, অবশ্য কোন একটা গাবলা আছে, তাই না? জি জি। সেই গাবলাটা কি? ফর্ম নাম্বার। কম্পিউটার তার বুঝবে না এটা ফর্ম নাম্বার, বুঝবে? জি না। জি না। তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে অটোসাম দেওয়া। যাবে না। স্যার যদি ক্রমিক নাম্বার থাকে শুরুতে তাহলে তো হবে, তো অটোসাম দিতে হবে। আপনি ক্রমিক দেন আর যেটাই দেন, এখানে নাম্বার যদি থাকে তাহলে কাউন্ট করবে। আপনার এখানে নামের শুরুতে প্রথমে ক্রমিক নাম্বার, তারপর নাম, তারপরে ডিভাইডেড যদি। কিন্তু সমস্যা নেই। এইটার মানে বিষয়টা হলো, যেমন আমি এই জায়গার মধ্যে বলি, আমি এই জায়গার মধ্যে যদি লিখলাম কি লিখলাম? স। স- এখন দেখেন আমি এখানে ক্লিক করলাম অটোসাম। আমার এই 866 কেবল এই পর্যন্ত নাম্বারটাকে নিয়েছে, এই অংশটাকেও নেয়নি। কেন নেয় নাই? মাঝখানটা ডিভাইডেড হয়ে যাওয়ার কারণে কম্পিউটার এটা বুঝতে পেরেছে আমাকে এই পর্যন্ত যোগ করতে বলা হচ্ছে। তাহলে ক্রমিক নাম্বার যদি থাকে সেটা তো নামের আগে থাকবে, জি ফ্রম স্যার। নাম্বার যদি থাকে সেটাও নামের আগে থাকবে। এমনটা যদি হয় সেই ক্ষেত্রে আপনি অটোসাম ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। এই ক্ষেত্রে আপনি পারবেন না। কেন? এটা নাম্বারের সাথে একসাথে। এখানে যদি একটা মাঝখানে ডিভাইডেড থাকতো, সেটা কি? নামের অংশটা থাকতো, অথবা অন্য কিছু লেখা থাকতো, তাহলে কি হতো? কিন্তু নাম্বার হওয়ার কারণে কম্পিউটার যোগ করে নাম্বারকে, আর এর জন্য ধরে ফেলবে এখানে অটোসাম। তাহলে আমাকে কি করতে হবে? এখানে লিখতে হবে সমান সমান সাম। লিখতে হবে সমান সমান সাম। সাম। সাম দেওয়ার পর শুধু ঘরটা ক্লিক করতে হবে, দেন ক্লোন। আওয়াজ করবেন না। শেষ ঘরটা ক্লিক করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার। 1134। 34। আমি ডাবল ক্লিক করলে দেখবেন এখানে কোন পর্যায়ে মার্ক হয়েছে, দেখেছেন? জি 48 নিয়েছে। জি না। জি না স্যার। ওকে, তাহলে আমরা মোট নাম্বারটা এভাবে আনবো। যদি এখানে ফ্রম নাম্বার থাকে তাহলে আমাকে সাম লিখে শুরু ঘরটা শেষ ঘরটা মার্ক করতে হবে। ক্লিয়ার? জি এবার আসলে হলো গড় নাম্বার। গড় নাম্বার বের করার অপশন দুইটা। কয়টা? দুইটা। দুইটা। একটা হলো গ্রামের, একটা হলো গ্রামের মুরব্বীদের মতো, আরেকটা হলো শহরের শিক্ষিতদের মতো। একটা কি? গ্রামের মুরব্বীদের মতো, আরেকটা হলো কি? শহরের। শহরে এদের বলো। গ্রামের মুরব্বীদের কথা বলি। গ্রামের মুরব্বীরা কিন্তু যোগ বিয়োগ ভাগ সবকিছুই পারে, যদি আবার লিখতে পারে না। যদি আবার কি করতে পারে না? লিখতে পারে না, পারে কিন্তু না। আপনি তাদের সাথে হিসাব করে কুলাইতে পারবেন। আপনি 1134 আর 1116 হিসাব করতেছেন, আপনার আগে উনি হিসাব করে বলে দিবে আঙ্গুল দিয়ে, টিপ দিয়ে। মুখে মুখে স্যার। হ্যাঁ, মুখে মুখে, মুখস্থ হিসাব। একদম পুরো মুখস্থ হিসাব। এখন তাদের হিসাব তো ভুল হয় এমনটাও না, আপনার হিসাব ভুল হইতে পারে। কারণ আপনি জি স্যার, সব বিষয়। আপনার মাথায় অনেক কিছু হিসাব ঘুরপাক খায়, তার মাথায় এত কিছু ঘুরপাক খায় না। যেটা করবে তো ওইটা নিয়ে চলে, একদিকে এক রাস্তার লোক। আপনি তো শিক্ষিত হওয়ার কারণে মাথায় অনেক কিছু টেনশন রাখেন। টাকা কামাইতে হবে, বাড়ি বাড়ি করতে হবে, বাড়ির মধ্যে কোন রড লাগাবেন, চিকনটা লাগাবেন না মোটাটা লাগাবেন, কোন সাইডের মধ্যে ভাড়াটিয়া থাকবে, কোন সাইডের মধ্যে আপনি থাকবেন, ভাড়াটির সাইডের মধ্যে নর্মাল টাইলস লাগাবেন, নিজের সাইডের মধ্যে ভালো টাইলস লাগাবেন। এই যে ঘুরপাক গুলো খায় কি জন্য? আপনি শিক্ষিত হওয়ার কারণে। গ্রামের মানুষের এটা নেই। চিন্তা করবো বাড়ি করবো, সব জায়গায় একই টাইলস, সব জায়গায় একই টাইলস, অমুকের জন্য আলাদা অমুকের জন্য আলাদা না। গড় নাম্বারটা যদি আপনি ওই গ্রামের মানুষের মতো বের করতে চান, তাহলে আপনাকে ভাগ দিতে হবে মোট থেকে কয়টা সাবজেক্ট। বুঝেন নাই? জি। কতজন আছেন? 100 টাকা যদি আমি আপনাদেরকে দিই, 100 টাকা যদি আপনাদেরকে দিই, বলি যে 11 জন ভাগ করে নাও, আছেন কয়জন? কত টাকা? 80, 11 জন, টাকা 100। 11 জন, টাকা 1000, দুইটাই মেইন। এই 1000টাকে বা 100 টাকাকে
11 ভাগ করতে হবে। বুঝতে পারছেন? তাহলে জি। আমি গড় নাম্বারটা বের করবো গ্রামের মানুষের মতো, সমান সমান কয়টা সাবজেক্ট দেখেন, 1 2 3 4 5 7 8 9 10 11 12 13, তেরো কয়টা? 13। তেরো সব পি এখানে তেরো নাম্বারটা কোন ঘরে আছে? পি এর ঘরে। পি তে ক্লিক করলাম, মোট সমান সমান দিয়ে পি তে ক্লিক করার পর দিলাম ভাগ। এবার দিলাম কত? 15। 13। 13। সাবজেক্ট কয়টা? 13টা। তেরোটা 13টা। দেখেন আমি সমান সমান দিয়ে মোট মোট যে নম্বরটা, সে মোট নম্বরে ঘরটাকে মার্ক করলাম। এরপর একটা ভাগ দিলাম। কি দিলাম? ভাগ দিলাম। বাদ। 13 জন। 1134 কে ভাগ দিতে যাই 13 জনে, তাহলে গড়ে 13 জন, প্রত্যেকে গড়ে কত করে পাবে এটা এখন বেরো। তাহলে প্রত্যেকে গড়ে কত করে পেলো এই 13 জন? 87.27। 1134 টাকা। 87.23 টাকা। 1134 টাকা 13 জনের মাঝে যদি সমানভাবে কি করি, ভাগ করে ভাগ দিই, করে। তাহলে প্রত্যেকে পাচ্ছে 87.23, 87 টাকা 23, 23 পয়সা 87 টাকা 23 23 পয়সা। পয়সা এটা হলো গ্রামের মানুষের মতো হিসাব করা, মানে হলো টোটাল কত, এত টাকা, কতজন, এতজন, ওই টাকাকে ভাগ করে দাও এতজন। এটা হলো গ্রামের হিসাব। এবার আসলে হলো শিক্ষিত মানুষের হিসাবটা বের করি, সমান সমান এভারেজ। সমান সমান কি? এ বি আর এ। এভারেজ, এভারেজ স্যার, এভারেজ। এভারেজে ক্লিক করার পরে আমাকে শুরুর ঘরটা ক্লিক করতে হবে, এরপর ক্লিক করতে হবে ক্লোন। শেষের ঘরটা ক্লিক করতে হবে, এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। ঠিক সামের মতো। কিসের মতো? সামের মতো। সামটাকে যেমন শুরু শেষ ঘরটাকে মার্ক করেছি, এভারেজটাও শব্দটা লিখে ব্র্যাকেটের মধ্যে শুরু ঘর শেষের ঘর মাঝখানে একটা ক্লোন ব্যবহার করে এন্টার দিতে হবে। দেখেন সমান আসলো কিনা, 87.23। জি জি। স্যার। তাহলে দুইটা সিস্টেম আমরা শিখলাম, গ্রামের সিস্টেমও শিখলাম। শহরের ইকুয়ালিটি ধরে সিস্টেম হচ্ছে কি? এইবার ধরে পুরোটা নিচে টান দিলাম। এই চ্যাপ্টারটাও শেষ। আসেন এবার মেইন জায়গাতে। কোথায়? মেইন জায়গা মেইন। মেইন জায়গা মানে হলো এই দুইটা তো আমি একটু ঘাটাঘাটি করলে বের করতে পারবো, বা আমি মানুষ সাজলেও আমি গড় নাম্বারটা কিভাবে বের করে সেটা জানতে পারবো, যোগ করাটা সে করতে পারবো, বাট বিভাগটা কিভাবে বের করবো? কেননা বিভাগের মধ্যে আমার একাধিক সূত্র আছে। বিভাগের মধ্যে কি আছে? একাধিক একাধিক। যেমন আমি আপনাকে চার ভাবে, কয় ভাবে, 4 ভাবে। 4 ভাবে 4 ভাবে বা 3 ভাবে আমি আপনাকে ফলাফল বের করে শিখাবো। একটা হলো ইংরেজি সিস্টেমে, ইংরেজি গ্রেড, গোল্ডেন, এ প্লাস, এ, এ মাইনাস, ফেল। আরেকটা হলো আরবি সিস্টেমে, আরবি পদ্ধতিতে, আরবি নিয়মে, মুমতাজ, জাইদ জিদ্দান, জাইদ, মকবুল, রাসেল। আরেকটা হলো বাংলা সিস্টেম, স্টার মার্ক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ফেল। আপনি যদি একটা শিখেন বাকি দুইটা ফ্রিতে পাবেন। আপনি যদি একটা কিনেন বাকি দুইটা কি? ফ্রিতে পাবো। ফ্রিতে পাবেন। তাহলে আমি আপনাকে শেখাবো একটা, বাকি দুইটা কিভাবে ফ্রিতে পাবেন সেটাও দেখাই দিই। তাহলে আপনি তিনোটা এক ঢিলে 3 পাখি মারতে পারবেন। এক ঢিলে 3 পাখি। আপনি চিন্তা করে দেখেন এইখানে যে সূত্রগুলো দেখানো হয়েছে, ওই সূত্রগুলো আসলে কিসের ভিত্তিতে আসে? স্যার 85 স্যার গোল্ডেন, 80-তে প্লাস, 65-তে এ, 33-এ মাইনাস, তারপরে স্যার ফেল। বলেছেন কি? আমি জিজ্ঞেস করেছিলাম কিসের ভিত্তিতে আসে এগুলো, এই ফলাফলগুলো কিসের ভিত্তিতে তৈরি হয়? গড় গড় নম্বরের ভিত্তি।
গড় নম্বর। গড় নাম্বার। গড়ে যদি কেউ 85 পায় বা 86, 87, 88, 99 বা 100, তাহলে তার জন্য কি পুরস্কার রয়েছে? গোল্ডেন গোল্ডেন মমতাজ স্টার। স্টার মার্ক। যদি কেউ 85 এর নিচে গড়ে 80 পায়, তাহলে তার জন্য কি পুরস্কার রয়েছে? এ প্লাস। এ প্লাস। প্লাস। যে 80-র নিচে 65-র উপরে পেয়েছে, তার জন্য কি পুরস্কার? জায়েদ। দ্বিতীয়। আর যিনি গড়ে 33 পেয়েছেন তার জন্য? এ মাইনাস। আর যিনি গড়ে 33-এর নিচে পেয়েছেন? রাসেল। ফেল। তাহলে আমি আপনাকে এই সূত্রটাই শিখাবো। এই সূত্রটার জন্য কিভাবে আপনি ব্যবহার করবেন বলা হয়েছে। একাধিক সূত্র যদি প্রয়োগ করতে হয়, তাহলে প্রথম শর্ত হলো ইফ এর মাধ্যমে ওই সূত্রগুলোকে মার্ক করা। এখানে বলা হয়েছে ইফ ফার্স্ট ব্র্যাকেট Q3। কিউ কেন আসলো? কিউ এটা রো নাম্বার, কলাম কিউ নাম্বার, আসলো বলেন? কলাম গড় নাম্বার, নাম্বার। গড় গড় নাম্বার। নাম্বার। গড় নাম্বারটা Q3 মানে হলো রো নাম্বার। 3 নম্বর। অর্থাৎ কিউ 3 নাম্বার রোতে। এখানে লেস দ্যান, গ্রেটার দ্যান, সমান সমান ব্যবহার করা হয়েছে। গ্রেটার দ্যান, সমান সমান। কেন সমান সমান ব্যবহার করা হয়েছে? 85 সহ স্যার। গুড। আমি কিন্তু আপনাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম এক্সেলের শিট গুলোকে, ক্লাসের স্টেপ গুলোকে আমি এমন ভাবে তৈরি করেছি, একটা ক্লাসে যদি কেউ মিস করেন, পরবর্তী ক্লাসটা তিনি সহজে বুঝবেন না। জি স্যার। এই যে সমান সমানটা কেন ব্যবহার হয় গত ক্লাসে জেনেছেন, এর আগে ক্লাসে কি জেনেছেন? জি না স্যার। জি না। তাহলে গত ক্লাসে যারা ছিলেন না, তারা আজকে কিভাবে বুঝবেন? কথা ক্লিয়ার? যারা জি গত স্যার। ক্লাসে ছিলেন না, আজকে কি বুঝবেন যে সমান সমানটা আসলে কেন ব্যবহার করা হয়? এখন যদি আমি আপনাকে বলেও দিই, তারপরও আপনার মাথায় ঢুকবে না। কারণ কোন একটা নতুন বিষয় যখন আসে, ওই বিষয়টা পরিপূর্ণভাবে ক্লিয়ার হওয়ার জন্য যত ধরনের এক্সাম্পল আছে, প্রত্যেকটা এক্সাম্পল প্রয়োগ করা হয় একদম এ টু জেড, যাতে সবাই বোঝা পারা পর্যন্ত। কিন্তু সেকেন্ড ক্লাসের মধ্যে ওই জিনিসটা সম্পর্কে এইভাবে কি করা হয় না, উপস্থাপন করা হয় না, তাই না? জি স্যার। জি স্যার। এখন দেখেন, শুরুতে আমার লেখা আছে কি সমান সমান। সমান সমান লেখার পরে, সমান সমান লেখার পরে আমাকে লিখতে হবে IF, ইফ ফার্স্ট ব্র্যাকেট Q3 গ্রেটার দেন, সমান সমান 85, কমা। এতটুকু আমাকে একটু ট্রান্সলেট করে বুঝান, বলেন। জি স্যার। এতটুকু আমাকে বুঝিয়ে বলেন, এতটুকুর দ্বারা আপনি কি বুঝতে পেরেছেন? সমান সমান থেকে এই যে এখানে কমা 85 এর পরে যে কমাটা আছে, এই পর্যন্ত কি বোঝানো হয়েছে? যদি নাম্বার গড় নাম্বার তৃতীয় রো এর 85 সহ উপরের দিকে হয়, তাহলে গোল্ডেন হবে। গুড। যদি Q3 ঘরের মধ্যে যে গড় নাম্বারটা আছে, ওই গড় নাম্বারটা যদি 85 কিংবা 85 আপ, জি। 85 কিংবা 85 আপ, আপ। আপ দিয়ে কত পর্যন্ত গিয়ে ঠেকবে? 100 পর্যন্ত। 100 পর্যন্ত। 85 কিংবা 85 আপ হয়, তাহলে ইনভাইটেড কমার ভিতরে যেই শব্দটা লিখে দিব, তার প্রাপ্ত ফলাফল হলো ওই শব্দটা। তাহলে জি স্যার। ইনভাইটেড কমার মধ্যে কোন শব্দটা আছে? গোল্ডেন। গোল্ডেন। আমি এই গোল্ডেনের জায়গায় যদি লিখে দিই মুমতাজ,
জি, তাহলে মুমতাজ এর আসবে। জায়গায় যদি আমি লিখে দিই মুমতাজ, তখন 85 এর ফলাফল কি আসবে? মুমতাজ আসবে। মুমতাজ। তাহলে প্রথম শর্ত শেষ, জি স্যার। সেকেন্ড শর্ত আছে। আবার বলা হচ্ছে ইফ ফার্স্ট ব্র্যাকেট Q3 গ্রেটার দ্যান ইকুয়াল সি 80 কমা ইনভাইটেড কমার মধ্যে বলা হচ্ছে A প্লাস কমা। এ প্লাস। বলেন, বিশ্লেষণ করেন। যদি কিউতির ঘরে 80 বা তার চেয়ে উপরের দিকে হয়। উপরে হয়, 80 থেকে আর 85 উপরের দিকে। দেওয়া হয়েছে, এটা জি উপরে হয় তাহলে এ প্লাস জি। লিখতে হবে। আমার যদি এখানে যদি 86 হয় তাহলে কি সেই ক্ষেত্রে কি হবে? সেটা তো উপরে দেওয়া আছে, গোল্ডেন হবে। তাহলে আমার তো এখানে বলা হয়েছে 80 সহ 80-র উপরে যদি হয়, সেই উপরেরটা 86 তো আছে, আছে কিনা? জি। জি জি স্যার। তাহলে গোল্ডেন কেন হবে? এখানে তো বলা হচ্ছে যে 80 সহ 80-র উপরে, 80-র উপরে তো আমার 86 আছে, 88 আছে। এখানে তো স্যার যদি বলা হয়েছে প্রথমটার মধ্যে 85 উপর দিকে চলে গেছে বলেন। প্রথম সূত্রে। যখন ওটা 85 কিংবা তার উপরে যাবে তখন প্রথম সূত্রের আওতায় পড়ে যাবে। গুড। আমার 5 তলা বিল্ডিং আছে, তাই না? জি জি স্যার। 5 তলা বিল্ডিং আছে, তা আমি নিচতলা থেকে যদি উপর দিকে ইয়ে করি, একতলা শেষ, তখন দ্বিতীয় তলার আইন শুরু, তাই না? জি প্রথম তলা যখন উপরের দিকে সিঁড়ি শেষ হয়ে যাবে, দ্বিতীয় তলা পাড়া দিব, তখনই ওই দ্বিতীয় ফ্লোরের হিসাবে কি করা হয়, এটা সেকেন্ড ফ্লোর, তাই তো? তো আমার জি স্যার। 80 প্লাস কখন হবে? যখন উপরে আরেকটা তলা থাকবে, ওই তলা পর্যন্ত গিয়ে ঠেকে যাবে। তার মানে ওই তলাকে কি করতে পারবে না, ওভারটেক ওভারটেক ক্রস করতে করতে পারবে। পারবে না। কি কখনো কি বলেন যে একতলা দুতলা মিলে কি একতলা বলেন? জি না, জি না। জি না স্যার। একতলা কোথায় গিয়ে ঠেকলো? দ্বিতীয় তলায় ঠেকে গেছে। যেটার শুরুতে। কোথায় গিয়ে ঠেকলো? তৃতীয় তলায়, তাই না? তো ঠিক আপনার এই তলাগুলো হলো এইভাবে, আপনার এই তলাগুলো কি এইভাবে, ফেল থেকে আপ, তার আপ, তার আপ, তার আপ, সব মিলে আমার 5টা তলা। কয়টা তলা? ফার্স্ট। 5টা তলা। এই 5 তলা একটা বিল্ডিং এর সূত্র আমি প্রয়োগ করছি, তাই তো? তাহলে আমার জি যদি জি বলা স্যার। হচ্ছে যে 80 সহ 80 উপরে, তখন আমার 5 তলার ছাদে গিয়ে ঠেকবে, 4 তলার উপরে 5 তলার কি ছাদ। সাথে যেতে। তাহলে এবার আসেন তৃতীয় নাম্বার শর্ত, যদি Q3 ঘরের মধ্যে 65 সহ 65-র উপরে থাকে, তাহলে ফলাফল আসবে কি? এ এ। তাহলে আমার এখানে ফলাফল, প্রত্যেকটা ফলাফল কিন্তু কোথায় মধ্যে ইন্ডিকেট করা আছে, মেনশন জি করা স্যার। আছে কোথায়? সূত্রের মধ্যে। ইনভাইটেড কমার ভিতরে। ইনভাইটেড কমার মধ্যে। প্রত্যেকটা ফলাফল কোথায় ইয়া করা আছে, মেনশন করা আছে? ইনভাইটেড কমার মধ্যে। কমার ভিতরে। এটা মাথা রাখেন, প্রত্যেকটা ফলাফল কোথায় ইয়ে করা আছে। ইনভাইটেড কমার ইনভাইটেড। মধ্যে। আচ্ছা, মাস্টার তার মধ্যে। মানে হলো ইনভাইটেড কমার ভিতরে আমি যেই শব্দটা প্রয়োগ করব, তার ফলাফল সেটাই হবে। 80-র জন্য যে এই প্লাস এই শব্দটা আসতে হবে বা এই শব্দটা দিতে হবে, এমন কিন্তু না, বরং ইনভাইটেড কমার মধ্যে আপনি যে শব্দটা লিখবেন ওই শব্দটাই আসবে। আসবে। ফলাফল আমি হবে। একটু দেখেন আপনাদেরকে এখানে টাইপ করে দেখেন, যেমন সব। আচ্ছা, আমি এই জায়গাকে আগে ইংলিশ করে নিই, যেহেতু আমার সূত্রটা পুরোটা ইংলিশ, তাই না? ইংলিশ জি করার পরে কি আমি বাংলা করে দিলে ফলাফল বাংলা শো করবে। ক্লিক করলাম আমি এখানে ফন্ট, ফন্ট থেকে আমি যে কোনো একটা ফন্ট চুজ করে নিলাম। আচ্ছা, এবার লিখি। লিখলাম প্রথমে কি, সমান সমান, কি লিখলাম? জি সমান। সমান সমান। সমান সমান। আপনারা বলেন দেখি আমাকে কি করতে হবে, ইফ দেখে ইফ আমার কতটুকু কাজ হলো। ইফ লিখতে হবে। ইফ ইফ ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, কিউ কিউ থ্রি কিউ থ্রি কেন Q3 হবে?
গ্রেটার দেন ইকুয়াল Q3টা কেন হবে? যদি কিউর গড় পরে নাম্বার গড় নাম্বার আছে স্যার। বক্সে গড় নাম্বার আছে সে এটা কারণে হলো রো গুড। রো নাম্বার। গ্রেটার দেন ইকুয়াল ইকুয়াল কেন? কারণ 85 যে সহ নাম্বারটা লেখা করতে হবে। 85 সহ হবে। তো সহ এরপর উঠাইতে হবে। গুড, তারপর কমা, 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 তারপর তারপর ইনভাইটেড, ইনভাইটেড কমা, তারপর গোল্ডেন, দেন গোল্ডেন গোল্ডেন, ইনভাইটেড কমা 2, ইনভাইটেড কমা, 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 কমা। তার মানে হলো আমার প্রথম শর্ত পূরণ। সেকেন্ড শর্ত বলেন। ইফ 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 ফার্স্ট ব্র্যাকেট কিউ থ্রি Q3 গ্রেটার দেন ইকুয়াল greater than 80 80, কমা, ইনভার্টেড কমা কমা, A plus, এ প্লাস inverted কমা, কমা, তৃতীয় শর্ত বলেন। আর ইনভার্টেড বলতে if ইনভার্টেড হবে ফার্স্ট ব্র্যাকেট Q3 greater than 12, 65, কমা, কমা, inverted কমা, ইনভাইটেড কমা, A, inverted কমা, 2, কমা, চতুর্থ প্রশ্ন বলেন। if ফার্স্ট ব্র্যাকেট Q3 greater greater than, than equal, 33, কমা, inverted কমা, A minus, inverted কমা, A, আচ্ছা, এবার দেখেন, এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন তাই না? প্রথম চারটাটা যে জি স্যার, এ প্লাস এ মাইনাস, কিন্তু এরপরে কমার পরে আবার ইনভাইটেড কমার পরে ফেল কেন হলো এটা কিন্তু আপনারা কেউ বুঝেন নাই। এটা কিন্তু আপনারা কেউ বুঝেন নাই। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু এখানে বলেছি যে 33-এর উপরে যদি হয় তাহলে এ মাইনাস। যে সর্বশেষ কথা আবার 33-এ বলা হচ্ছে, কিন্তু সেটা আপ নয় বরং ডাউন। ডান, সেটা কি লেস দেন, নিচের দিকে। ডাউন তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? কম্পিউটারকে আর বোঝানোর দরকার নেই। কম্পিউটারকে আর বোঝানোর দরকার নেই, কম্পিউটার বুঝতে পেরেছে। ওই যে আমরা বলি না যে তুমি 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 তুমি, সর্বশেষ বলে হ্যাঁ আমিও, সর্বশেষ কি বলে? আমিও। আমিও সবাই যেহেতু হয়ে গেছে আর একজন বাদ যাবে কেন? তো এইভাবে কম্পিউটার এরকম কিছু সময় বুঝে ফেলে যে আপনি আর কি বলতে চান। আপনি তো এটাই বলতে চান যে 33 পর্যন্ত বলছেন, আপনি তো এটাই বলতে চান যে 33-এর নিচে। আচ্ছা ঠিক আছে, এটা লেখা লাগবে না, এটা শুধুমাত্র আপনি কি দিতে হবে এটা আমাকে বলে দেন। কম্পিউটার আপনাকে কি বলতেছে? তাকে কি দিতে হবে এটা আমাকে বলে দেন, আমি তাকে সাইজ করে দিব। আপনি শুধু আমাকে হুকুম করেন, আমাকে আর বলা লাগবে না যে কাকে সাইজ করতে হবে। বুঝতে পারছেন? এর জন্য আমাকে ইনভাইটেড কমার মধ্যে ফেল, আমি তাকে বলে দিলাম যে তুমি কি কি দিয়ে দাও তাকে, ফেল ফেল দিয়ে দিয়ে ফেল দাও। দিয়ে দাও, কাকে দিয়ে দাও? 33 নিচে যারা যারা, 33 কিন্তু আমি কিন্তু এখানে লিখি নাই 33-এর নিচে, লিখেছি? দিচ্ছে না জি না স্যার, লিখি নাই। কিন্তু কম্পিউটার নিজে নিজে বুঝে ফেলবে। আমার এখানে সূত্র প্রয়োগ হয়েছে কয়টা বলেন, ইফ কয়টা? চারটা স্যার, আমাকে ক্লোজ করে দিতে হবে চারটা। চারটা করে দিলাম। তিনটে চারটে দিয়ে চার, চারটা, এবার ইন্টার পাঠান। দেখেন কি আসলো? গোল্ডেন গোল্ডেন, এবার নিচের দিকে টান দিলাম, দেখেন যার যার ফলাফল চলে আসলো। গোল্ডেন এ প্লাস এ আছে, এ মাইনাস নাই। গোল্ডেন এ প্লাস এ আছে কিন্তু এ মাইনাস নাই। তার মানে আমি এখন একটা সাবজেক্ট কি করতে হবে আমাকে বলেন? ক্রিয়েট করতে হবে। হুম, আরো একটা দিতে হবে
আরো দুইটা, এ মাইনাসের একটা, ফেলের একটা। তাহলে আমার এখানে গড় নাম্বার কত আসলো? 29.26। 29, 30.26। কিন্তু কম্পিউটার 62। বলি নাই যে তুমি 33-এর নিচে ফেল লেখো। 33-এর নিচে এইটুকু লেখা আমি লিখি নাই। এতটুকু লিখে আমি কি করি নাই, লিখি নাই। লেখি নাই। কম্পিউটার বুঝতে পেরেছে যে তাকে কি দিতে হবে, আমার কাকে দিতে হবে ফেলটা, কাকে ফেল দিতে হবে, এটা কম্পিউটার বুঝতে। বুঝেছে। বুঝে গেছি। কথা ক্লিয়ার? জি। জি স্যার। এইটা হলো আমার বিভাগ বের করা। তাহলে এখন দেখেন, আমি তো এটা ইংলিশে বের করলাম। জি। কিসে? ইংলিশ। ঠিক ইংলিশের যে সকল জায়গাগুলোতে ইনভাইটেড কমার ভিতরে যে সকল ফলাফলগুলো আমরা লিখেছি, ওই সকল জায়গাগুলোতে আমাদের আরবি বাংলা দিয়ে দিলে হবে। যেমন গোল্ডেনের এই শব্দটা শুধু মার্ক করলাম, দেন আমি এখানে লিখলাম তার মার্ক। দেখেন আমার কিন্তু এখানে স্টার মার্ক চলে আসছে। আমি এটাকে বাংলা করে নিই। কি চলে আসছে? স্টার স্যার, মার্ক। আসছে না? জি স্যার। স্টার। আবার দেখেন, স্টার মার্ক আমি এই শব্দের মধ্যে দিলাম, এখানে কিন্তু আমার শো করতেছে না। শো করতেছে? জি না। জি না স্যার। এখানে বিজয়টা সাপোর্ট করে না। আপনি যদি বিজয় না করে অব্র দিয়ে কাজ করেন অথবা ইউনিকোড দিয়ে করেন, কন্ট্রোল অল্টার বি দিলে বিজয় হয়, তাই না? আবার জি। কন্ট্রোল অল্টার ভি দিলে ইউনিকোড হয়, তাই না? আমি এবার জি। ইউনিক করলাম, এবার লিখলাম আমি স্টার মার্ক। এখন কিন্তু বাংলা শো করতেছে, তাই না? জি। জি স্যার। এখানে এখন বাংলা শো করতেছে। এখানে কিন্তু বিজয়তে লিখলে তখন কিন্তু এই বাংলা লেখাটা শো করবে না, কিন্তু শো করবে এখানে, শো করবে এখানে। আবার যদি এখানে আপনি ইয়েতে করেন, ইউনিকোডে করেন, তখন এখানেও দেখাবে, এখানেও দেখাবে। 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 এবার আসেন, আমি স্টার মার্ক, গোল্ডেনের জায়গায় স্টার মার্ক দিলাম, আর এ প্লাসের জায়গায় আমি কি দিব? জাইদ জিদ্দান। জয় জিদ্দান। প্রথম। এরপর আমি দিলাম এই জায়গায় দ্বিতীয়, তাই না? এই মাইনাসের জায়গায় দিয়ে দিলাম তৃতীয়, ফেলের জায়গায় দিয়ে দিলাম ফেল, এন্টার। এবার এটাকে আমি কি করব, সোজা মার্ক করে নিচের দিকে টানবো। তাহলে এখন দেখেন বাংলা চলে আসলো, জি। স্টার মার্ক, প্রথম, দ্বিতীয়, ফেল, তাই না? জি স্যার। তো ঠিক আমি যদি আরবিতে করি, মানে আরবিতে বলতে আরবি মাধ্যম, তাহলে আমাকে স্টার মার্কের জায়গায় কি দিতে হবে? মুমতাজ। মুমতাজ। প্রথমের জায়গায় কি দিতে হবে? জাইদ জিদ্দান। জয় জিদ্দান। আরবি তো হচ্ছে না স্যার, শো করছে না। তৃতীয় জায়গায় কি দিতে হবে? রাসেল। মকবুল। মকবুল, মকবুল, মকবুল। ছেলেমেয়ে রাসেল। রাশেদ। ফেলের জায়গায় কি দিতে হবে? রাসেল। রাসেল। দিলাম এটা। এবার ধরে টান দেন, দেখেন ফলাফল চলে আসলো।
তাহলে হুজুর মানুষ যেমন 3 ভাষায় শিখে, হুজুর মানুষ তেমন 3 ভাষা ফলাফল বের করতে পারে, বলতে পারবেন কিনা? প্রয়োগও করে, কি বলেন? হুজুর মানুষ 3 ভাবে কি করতে পারে? ফলাফল বের করতে প্রকাশ পারে। করতে পারে। আপনি ইংলিশে বের করলেন, বাংলা মাধ্যম বের করলেন, আবার আরবি মাধ্যমে বের করলেন। সূত্র কিন্তু একটাই, সূত্র একটাই। একই। খুব স্যার, আমাদের বেফাকের যে রেজাল্ট বের করে ওইখানে তো 80-তে তো আপনার মমতাজ স্টার মার্ক দেয়, আপনার 85-তে লেখে না তো। 85-র মধ্যে তো কোনো ই থাকে না। ফরম্যাট। আপনার মাদ্রাসা কি মান নিয়ন্ত্রণ করে বা বোর্ড কোন মানটা নিয়ন্ত্রণ করে, আপনি ওইটা দিবেন। এইখানে নিজের ফরম্যাটে বানায় নিতে হবে। শুধুমাত্র একটা ফরম্যাট, মানে আমি আপনাকে স্যার উচ্চ শিক্ষা দিচ্ছেন। আমি আপনাকে অ্যাটাক করে দেখালাম। এখন আপনি এখানে মান চেঞ্জ করেন। যদি বলেন যে 80, তাহলে 80 দিলেন। যদি বলেন যে 75, 75 দিলেন। যদি বলেন যে 70, 70 দিলেন। যদি বলেন যে এখানে 50, 50 দিলেন। ওকে, বুঝেন নাই? জি আপনি স্যার। যেভাবে চান ওইভাবে ইয়ে করতে পারবেন, সহজ হিসাব। আচ্ছা, এবার আসেন হলো এই দুটা কাজই একটু ক্রিটিক্যাল কাজ। একটা হলো মেধাস্থান, একটা কি বিভাগ। বাকি বিভাগ। দুটো বিভাগ। কম বেশ কিন্তু আমরা পারি। বাকি দুইটা কম বেশ আমরা পারি, পারি। এই দুইটা মেন। এইটা তো আমরা বুঝতে পেরেছি সবাই নাকি? জি জি স্যার। আলহামদুলিল্লাহ। সবাই বুঝতে পারছেন? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই যদি বুঝতে পারেন সূত্র কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম। জি। জি স্যার। গেছে? জি জি আসছে। স্যার। আচ্ছা, এবার আসেনি আসেন। এখানে। এবার আসেন, এবার হলো গড় নাম্বার। গড় নাম্বারটা হলো মেধাস্থান স্যার। মেধা স্থান। মেধা স্থান হলো আপনি যে এখানে নাম্বারগুলো বের করলেন, কিন্তু যিনি প্রথম হয়েছেন তাকে তো সিরিয়াল আর নিচে রাখা যায় না। কি বলেন, নিচে রাখা যায়? জি যেহেতু না। জি না স্যার। ডেট, আমাকে কষ্ট করে এটা করা লাগে না, সুতরাং তাকে তো নিজে কিছুতে রেখে তার সম্মান হানি করা উচিত হবে না। তাকে সবার উপরে নিয়ে আসতে হবে মেধা অনুযায়ী। তাহলে আর সবার উপরে যদি নিয়ে আসতে হয়, তাহলে আমি এটা কিভাবে আনবো? এটা আমাকে আনতে হবে র্যাঙ্কের মাধ্যমে। এটা আমাকে আনতে হবে কিসের মাধ্যমে? র্যাঙ্কের মাধ্যমে। র্যাঙ্কের মাধ্যমে। তো মেধা স্থানের র্যাঙ্ক খুব সহজ। মেধা স্থানের র্যাঙ্ক কি? খুব সহজ। সহজ। খুব সহজ। সেটা হলো আপনার এখানে সাবজেক্ট আছে কয়টা? 13টা। সাবজেক্ট 13টা। 13টা। কয়টা আছে? 13টা। 13টা। কিন্তু ঘর আছে কয়টা? মানে তিন। এই কয়জন শিক্ষার্থী আছে? 8 জন। শিক্ষার্থী 11 জন। P3 থেকে P11। আপনি এখানে টাইপ করবেন সমান সমান, জি। এরপর লিখবেন র্যাঙ্ক। র্যাঙ্ক লেখার পরে আপনাকে লিখতে হবে P3 কমা, কি দিতে হবে প্রথমে? B3 কমা। P3 কমা। P3টা কেন দিব? আমার এই মেধা স্থানটা বের করতে হবে মোট নাম্বার অনুযায়ী। কারণ গড়ে কিন্তু 87.23, এটা কিন্তু 1134, 35ও গড়ে 87.23 শো করতে পারে। জি। তো 1134 আর 1135 এই এক নাম্বারের জন্য সিরিয়ালটাই কি করে মেনটেন করে। 1135 যিনি পেয়েছেন তিনি এক হবেন, নাকি 1134 যিনি পেয়েছেন তিনি এক হবেন? কি হবেন? যে 35। 35 পেয়েছে সে। অবশ্য এক নাম্বার একটু ডিফারেন্ট হওয়ার কারণেও কি করতে হবে? হ্যাঁ বলেন, কি করতে হবে? সে তাকে এটা তাকে সেটা দিতে হবে। আমি এখানে লিখলাম P3, আমি এখানে লিখলাম কি P3। B3। এটা ইংলিশ করে নি, তাহলে আপনারা বুঝতে পারবেন। লিখলাম সমান সমান P3 র্যাঙ্ক।
র্যাঙ্ক লেখার পরে লিখলাম P3, কমা প্রথম P3 যেটা সেটা লিখলাম হলো আমার এই ঘরের ফলাফলটা আনতে চাই। প্রথম র্যাঙ্ক লেখার পরে ব্র্যাকেটের পরে যে P3টা লিখলাম, এই P3টা হলো আমার এই P3 P3 জি ঘরটা কত নাম্বার র্যাঙ্কে আছে। আমি কম্পিউটারকে বলতে চাই P3 র্যাঙ্কটা কত নাম্বার র্যাঙ্কে আছে। P3 নাম্বারটা কি, কত নাম্বার র্যাঙ্কে আছে। তো কত নাম্বার র্যাঙ্কে যদি থাকে এই কথাটা যদি আমাকে বলতে হয়, তাহলে কম্পিউটারকে এটাও বলতে হবে এতজন থেকে, মানে অমুক ঘর থেকে অমুক ঘরের ভিতরে আমার এই P3টা কত নাম্বার র্যাঙ্কে আছে। জি তোমরা আছো 10 জন, তোমরা আছো কয়জন? 10 জন। 10 জন। এই 10 জনের মধ্যে আমি কততম স্থানে আছি, তো সেটা কম্পিউটারকে কি করতে হবে, বলতে হবে। আর সেটার বলা নিয়মটা হলো, যেমন $, $, চিহ্ন দিতে হবে, প্রথমে কি দিতে হবে, $, $, কেন দিতে হবে সেটা একটু পরে বলি। এরপরে $, চিহ্ন 11, 11 কমা একটা শূন্য, কমা একটা কি শূন্য, শূন্য। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, ইন্টারপ্রেটার। খেয়াল করেন র্যাঙ্কটা, খেয়াল করেন প্রথমে বলা হয়েছে এখানে র্যাঙ্ক। আমি র্যাঙ্ক বের করতে চাই, আমার র্যাঙ্কটা P3 থেকে P11 এর মধ্যে কততম স্থানে আছে। আমাকে বলা হচ্ছে যে তুমি 1তম স্থানে আছে। কি বলা হচ্ছে? প্রথম স্থানে। এবার যদি আমি ধরে নিচের দিকে ড্রাগ করি, তখন আমাকে বলে দিবে যে সত্যিকার অর্থে আমি কততম আছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন এত সূক্ষ্মভাবে কিভাবে এটা হলো, প্রশ্ন আসে না আপনাদের? জি জি স্যার। এটা তো কখনো সম্ভবই না যে এক সিরিয়াল এভাবে সবাই 1, 2, 3, 4 অনুযায়ী যে তারা ফলাফল পাবে। এটা কোনো কল্পনা করা যায় না, করা যায়? জি না। করা যায়। বরং আমি এটা পূর্বে কি করেছিলাম, যখন পূর্বে করেছিলাম ফিল্টারিং করে, যে ফিল্টারিং করে রেখেছি, সেভ করে রেখেছিলাম, ওই সেভ অনুযায়ী এটা সিরিয়াল থাকার কারণে এটা এইভাবে শো করেছে, এটা এইভাবে শো করেছে। যেমন আমি এই জায়গার মধ্যে যদি একটু চেঞ্জ করে দিই, যেমন 20 দিলাম, তো 20 দেওয়াতে আমার এটা র্যাঙ্ক চলে আসছে কোথায় দেখেন, জি কোথায়? 8-এ। 8 নম্বরে স্যার, 8 নম্বরে। এটাকে ধরে যদি আমি ড্র্যাগ করি তখন আমাকে শো করতেছে কি 8 নাম্বার। এরপর আসেন হলো আমি আরো কিছু নাম্বার কমাই, এটা দিলাম 20, তাহলে জায়গিত হয়ে গেল, কি হয়ে গেল, জায়গিত হয়ে গেল, এই জায়গিত হয়ে গেল। তাহলে জায়গিত হওয়ার কারণে দেখেন এখন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 5, 4 কিন্তু নিচে নেমে গেছে, তাই না? আবার জি 6-এর 7 নাই কিন্তু 8 আছে, আবার 7 নিচে নেমে গেছে। ঠিক আছে? এখন কেন চেঞ্জ, আমি একটু রদ বদল করার কারণে এটা চেঞ্জ হয়েছে, তাই তো? কিন্তু মেধা স্থান বের হয়েছে, মেধা স্থান বের করার সিস্টেম এটা, আবার মেধা স্থান সিরিয়াল করার সিস্টেম আরেকটা। কথা বুঝতে পারছেন? জি মেধা জি স্থান সিরিয়াল করার সিস্টেম কি, আরেকটা। সিরিয়াল করার সিস্টেমটা কি সেটা একটু দেখেন। আপনাকে মার্ক করতে হবে এই ঘর থেকে এই ঘর, ওকে। জি এরপর আপনাকে যেতে হবে শর্ট অ্যান্ড ফিল্টার, শর্ট অ্যান্ড ফিল্টার। 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 শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে দিবেন যে কাস্টম শর্ট, যাবেন কাস্টম শর্ট। এই শর্ট বাই অপশনে গিয়ে সবার লাস্টে যে লাইনটা আছে এখানে, এগুলো সবগুলো হলো শিরোনাম। এই সবগুলো কি শিরোনাম। শিরোধা। প্রথম যে শিরোনাম সেটা হলো আমার পরীক্ষার্থীর নাম, বাম দিক থেকে দেখেন। তারপর হলো আমার ফ্রম নাম, তারপর হলো আমার বোখারি 1, বোখারি 2। এইভাবে সবার শেষে গিয়ে আমার এই কলামটা কিসের ঘর বলুন তো? মেধা তালিকা। মেধা তালিকার। এখান থেকে মেধা তালিকা সিলেক্ট করতে হবে। এখন প্রশ্ন হলো এগুলো কি ভাষা। এই যে আপনাকে প্রথম বলেছিলাম বিজয়তে যদি লেখা হয় তখন ওই বিজয়ের লেখাগুলো এখানে শো করবে না, যে আমি এই ফন্ট গুলো লিখেছিলাম বিজয়তে, যার কারণে এখানে আমার উল্টাপাল্টা বর্ণ দেখা যাচ্ছে, তাই না? জি স্যার।
ক্লিক করলাম। শর্ট অন ভ্যালু, আমাকে জিজ্ঞেস করছে আমি কি করতে চাই, ভ্যালু করতে চাই। এরপর স্মল টু লার্জ, মানে ছোট থেকে বড় হবে, 1 2 3 আগে হবে নাকি সর্বশেষ থেকে আসবে, যেমন 9 থেকে 9 8 7 এভাবে আসবে। আমি বললাম যে স্মল টু লার্জ, কেননা আমি এটা মেধা তালিকা করছি, তৈরি করছি, তাই তো। মেধা তালিকায় সবসময় আমার উপর থেকে যে কম পাবে, যে কম নাম্বার পাবে, সেটা হলো সে সবার উপরে, অর্থাৎ 1 2 3 এটা কম কিনা, নাম্বারগুলো নাম্বার অনুযায়ী ছোট নাম্বার কিনা, 1 2 3 এক বড় না 9 বড়? 9 বড়। 9 বড়। কিন্তু এইখানের গ্রেড যদি বলেন, তো সে বলতে হবে 9 বড়, 1 বড়। 1 বড়, জি। এখানে কি বলতে হবে, গ্রেড অনুযায়ী 1 1 বড়। বড়। কেননা ওই যে বলেছে পাশের বাড়ি ও পেয়েছে এত নাম্বার আর তুই এত পেয়েছিস, বুঝেন না কথা। জি স্যার। অমুক অমুককে পাইছে 33 সিরিয়াল, আর তুই পাইলি 1, তুই পাইলি 1, আর 1। অমুকে পাইছে 33। এখন সে 33 পাইছে, সে কি আসলে ঠিক আমি কি ভালো ফলাফল করছে নাকি যে 1 পাইছে? যে 1 পাইছে সে ভালো করেছে। কিন্তু ওর তো মায়ের দিয়ে শেষ ওর বাবা। হ্যাঁ, ও 33 পাইছে, তুই 1 পাইছস, তার কাছে একটা কি কম। আর মূলত তার মান অনুযায়ী, মেধা স্থানের মান অনুযায়ী কি একটা সর্বোচ্চ স্থানে, তাই না? জি। এবার আপনি ওকে পাঠান 1 2 3 4 5 6 7 8 9 সিরিয়াল হয়েছে কিনা। এটা যেমন সিরিয়াল হয়েছে, ঠিক এখান থেকে নামগুলো ওই আকারে সিরিয়াল আকবর হয়ে গেছে। ক্লিয়ার? জি। জি। সবাই বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। এইটা আপনাদেরকে দিয়ে দিলাম। ডলার চিহ্ন কেন দিতে হবে সেটা বলতে চাইছিলেন। আচ্ছা, এবার আসেন ডলার চিহ্নটা আমি কেন দিব এখানে। ডলার চিহ্ন আমি এই কারণে দিব, আমার এইখানের মধ্যে আমার এখানের মধ্যে কিছু আছে স্কিপ করে। কি করে? স্কিপ। স্কিপ মানে হলো সম, যেটা আছে ওই সমটাকে স্কিপ করে। যেমন 1116 একজন পেয়েছে, আরেকজন 1116 পেয়েছে, তো ওইটার নাম্বারটা স্কিপ করে। 1116 দুইজনকে দেয় না, একজনটা শূন্য দিয়ে রাখে, আরেকজনটার মধ্যে নাম্বার দিয়ে রাখে। কিন্তু সেই অনুযায়ী কিন্তু নাম্বারটা সিরিয়াল ডাবল আসার কথা, তাই না? এই কারণে আমার এখানে ডলার চিহ্নটা ব্যবহার করতে হবে। তবে কোন জায়গায়, ওই যে মার্ক করে দিই আমরা এত থেকে এতর ভিতরে, ওই জায়গার মধ্যে, যেমন পি ডলার চিহ্ন 3, পি ডলার চিহ্ন 11, মানে যেখানে হওয়ার কথা ছিল P3 থেকে P11 এর মধ্যে, তাই না? সেখানের মধ্যে পি এর পরে আমার অতিরিক্ত একটা করে ডলার চিহ্ন ব্যবহার করতে হবে। দেন কমার পর একটা শূন্য দেওয়ার কারণ হলো, এটা আমাকে শূন্য থেকে নাম্বার শুরু হবে, মানে শূন্যর পরে কি 1, তারপর কি 2, তারপর কি 3, এইভাবে শুরু হবে। এমন যাতে না হয় যে আমার ওই শূন্য ছাড়াই আমার নাম্বারটা কাউন্টিং হয়। এই ক্ষেত্রেও কিছু নাম্বারই স্কিপ করে বা ফেল হয়। বুঝতে পেরেছেন? জি। এটা ছিল আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু। পরীক্ষার রেজাল্ট শিট সবাই দেখেছেন। আমি আপনাদের এটা একটা ছবি আপনাদের মেসেঞ্জারে এই লেখাগুলো নাম্বারগুলো আপনাদেরকে দিয়েছি। আপনারা আপনাদের এখানে কম্পিউটার কপি করে তাহলে আপনাদের কাজগুলোকে সহজ করতে পারবেন, এন্ট্রি করতে পারবেন। এটার উপর প্র্যাকটিস করেন। এরপরে গিয়ে নিজস্ব মাদ্রাসার নিজস্ব নিয়ম অনুযায়ী কাস্টমাইজ করবেন, তৈরি করবেন, নিজে নিজে তৈরি করবেন। ওকে? নিজে নিজে তৈরি না করলে কিন্তু কাজটা ভালো করে আয়ত্ত করতে পারবেন না, বুঝতে পারবেন। স্যার, এই যে আপনার মাদ্রাসার নামটা লিখছেন, মানে এই জায়গাটা ফাঁকা করবো কিভাবে, এটা মানে করতে পারতেছি না। এই যে নাম্বার জায়গা দেখছেন, আমি কত বড় জায়গা ফাঁকা করছি, আরো বড় করতে আরো বড় করতে পারবো এই জায়গা থেকে। আবার যদি ছোট করতে চাই ছোট করতে পারবো, যেমন ছোট করছি। এখন দেখেন শুধু নাম দেখা যাচ্ছে, ওই বাকিগুলো নাম্বারের এখানে স্যার, নাম্বারের এখানে ধরে নিচের দিকে নামালেই হবে। এটাকে কান বলে, কান। কান বুঝেন?
কান ধরে টান দিবেন, দেখবেন যে ঠিকই আসবে। কান টানলে মাথায় আসে। কান টানলে মাথায় আসে। জি। এ ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়।